তিনটা হালা। এই হালার পো হালা শব্দটা কিন্তু আপনারা অনেকেই নেগেটিভভাবে নেন। আসলে নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই। ঢাকাইয়ারা আদর কইরাও কয় হালার পো হালা, আদর কইরা অনেকেই কয় হালার পো হালা। আমি কিন্তু এরা আদর কইরা কইতাছি না, আমি এখানে মিন কইরা কইতাছি হালার পো হালারা। এরা যা শুরু করছে এগুলো যদি এখনই থামানো না যায় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে, ওদের কপালেও দুঃখ আছে। এই তিন হালার মধ্যে পয়লা হালা হইলো আমার ঘরের কাছে যেটা থাকে বিরিয়ানি আলম, শাহেদ আলম, আমেরিকায় থাকে। আপনারা জানেন আমি সুইডেনে থাকি, আমার থেকে আমেরিকা যেতে লাগে মাত্র 6 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা। আর আমার বাংলাদেশে যেতে লাগে 13 ঘন্টা। কাজে বাংলাদেশে পরে যাই, আগে এই হালার পড়লোকে একটু কথা কয়ে আসি। শাহেদ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিছিল, স্ট্যাটাসটা কি একটু দেখেন। ঢাবিতে শিবিরের ভরাডুবি টের পাচ্ছেন কে কে? শিবির তৃতীয় বা চতুর্থ হবে, তাদের 2-3 হাজার ভোটের বাইরে কোনো ভোট যুক্ত হবে না। কে প্রথম হবে সেটা বলছি না এখনই, তবে জানি মোমেন্টাম কোথায়। মোমেন্টাম জয়ের পূর্ব শর্ত। শাহেদ আলম, হালারপো। ওর কত বড় সাহস দেখছেন, ওর কলজাটা কত বড় দেখছেন। আমেরিকায় পয়সা আসছ দেখা তুই বেটাও যদি বাঘের বাচ্চা হয়ে থাকস বাংলাদেশে আইসে এরকম একটা স্ট্যাটাস দেস না। তোর এত বড় সাহস কোত্থেকে আসে রে? এই হালার পোহালা, তোর আমি মিন করে কইতেছি হালার পোহালা। তুই তো আবার একটা বাটপার, তুই আমেরিকায় কি করস? ওই তুই আমেরিকায় কি করে খাস রে? সবারই তো বন্ধুরা একটা পরিচয় আছে, যেমন তুই কইছস এই ইলিয়াস উবার চালায়, গর্ব করে বলা ইলিয়াস হোসেন উবার চালায়, মানে খাইটা খায়। তুই কি করস রে? এই বেটা তুই তো চান্দা তুলস শালা, তুই তো বিভিন্ন বিরিয়ানির দোকানে আলমের কাছ থেকে চান্দা তুলছস, এর প্রমাণ আমরা বহুবার দেখছি। তুই একটা চান্দাবাজ, তুই একটা স্বার্থবাজ। তুই এনে আইসা মানে ভালো মানুষই দেখাস, বিরাট বড় ইন্টেলেকচুয়াল হয়ে গেছেন আপনি না? বাংলাদেশে আসছিলেন আইসা প্রফেসর ইউনুসের সাথে একটা ছবি তুলে ওইটা আবার দিছেন স্ট্যাটাস, কয়দিন পরে চোখ উল্টে দিছে। তোর জন্য, তোর মতো দালালের জন্যই আজকাল ছাত্রদের এই ভরাডুবি হয়েছে। ইলিয়াস, তারপরে পিনাকিদা, ইলিয়াস হোসেন, কনক সারোরা বলে না বিএনপি যতদিন তোদের মতো চামচাদেরকে না সরাবে এর আগে বিএনপির কোনোদিন উন্নতি হবে না। ছাত্র দল তো ডুবাইছস, এখন বিএনপির ডুবানি তালে আসস, এরপরেও তোরা একটার পর একটা স্ট্যাটাস দিতেছস। দেখি না বাংলাদেশে তো হাসিনাও ইলেকশন করে 24-এ আইছিল, 6 মাস টিকে নাই। এই হালার পোহালা, এরা কি 6 মাস পরে যাইব গা? এই যে আইসে যে শিবিরের পোলাপান 23 জন পাশ করে ডাকসুতে 6 মাস পরে যাইব গা? ওই ধান্দায় আছো? স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতেছ খালি আমেরিকায় পয়সা হয়েছো দেখা। পাপের বেটা হইলে ঢাকায় আসা কস্তা, তোর কলজাটা কত বড় রে? তুই ব্যাড পাবলিসিটি করস। আরে ভাই তুই ইন্টেলেকচুয়ালি দেখা, তোর দলকে তুই বারে বারে ভালো কর, বারে বারে উপরে উঠা, আমাকে কোনো আপত্তি নাই, কিন্তু অন্য দল সম্পর্কে এই ধরনের কথা বলার সময় তোর বুকে একটুও বাঁধে না? হ্যাঁ, তোর তো বহুত ভিডিও বানাইছি, তোর তো লজ্জা নেই? তোর তো সবাই কয় তুই তো লজ্জার মাথা খাই আসস। আচ্ছা তোর বউ বাচ্চারা দেখে না? তোর বউ তোর এই সমস্ত ভিডিও দেখে না? দেখাইছে একটু তো এই ভিডিওটা আজকে তোর বউরে, ইলিয়াসের ভিডিওগুলো তোর বউরে দেখাইছস? দেখাইস তো, দেখায় কইস যে আমাকে সেগুলো বলতেছে এগুলো কত বাজে লোক। তোর বউ তোরে কইব তুমি তো সব বাজে লোক। তুমি কেন কোনো কিছু অ্যানালাইসিস করতে যাইয়া আরেকটা দলকে ছোট করো? বুঝলি আলম? আমি তো আমেরিকা যাই, আমার তো কপালটা খারাপ বন্ধুরা। আমি যদি আগের থেকে জানতাম না যে ইলিয়াস সাহেব আজকে বিরিয়ানি খাওয়াইব, যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে ইলিয়াস সাহেব প্রচুর নিউ ইয়র্কবাসীকে আলমের বিরিয়ানি খাওয়াইতেছে। চলো আমি জানলে আমিও যাইতাম, বিশ্বাস করেন, যে বিরিয়ানি খেয়ে যাইতাম। আর বিরিয়ানি খাইয়া একবার খুঁজতাম এই শাহেদ আলমরে, ওরা যদি কোথাও পাইতাম ওরা সামনে ধরে কয়েকটা কথা জিজ্ঞেস করতাম, ও কত বড় ইন্টেলেকচুয়ালটা একটু বুঝতে চেষ্টা করতাম। আমরা ভাই এত ইন্টেলেকচুয়াল না, আমরা ভাই এত রাজনীতি বাজনীতি বুঝি না, আমরা সোজা সোজা মানুষ, যা দেখি তাই বলি, আমরা যেটা দেখি সেইটাই বলি। আমরা কখনো অন্য কোনো দলের বিরুদ্ধে তাদের বিরুদ্ধাচরণ করি না। আমরা যে দলটাকে সাপোর্ট করি, যেমন জামাতকে সাপোর্ট করি, এনসিপিকে সাপোর্ট করি, তাদের প্রশংসা করি। তোরা ওইখানে থাকস না,
তোরা মানুষের বদনাম করার মধ্যে রাখছিস কেন? তোর কত বড় কলজা, তুই আগে ডিক্লিয়ার দেয়া দেস শিবির 3 নাম্বার না 4 নাম্বার হবে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে। দেখছস তো এখন পুনলে লাগছে, এই শালা পুনলে লাগছে, শালা না শালার পো তুই, তোর পুনলে লাগছে এখন কেমন দেখাইছে বুঝোস না? এগুলো ছাড়, এগুলো না ছাড়লে এই যে মিডিয়াতে গলা বেচা খাস না বন্ধ হয়ে যাবো গা। আর কথায় কথায় কথা বট বাহিনী আমাকে কমেন্ট লেখে, মানে বট বাহিনী কি করবো? তুই তো হলা বাজে কমেন্ট শোনার উপযুক্ত লোক, তোর তো কোনো প্রিন্সিপালই নাই, তোর মধ্যে কোনো মনুষ্যত্বই নাই, তুই একটা নিকৃষ্ট প্রাণী। তোরে নিউ ইয়র্কে কেন রাখছে? ট্রাম্পের কাছে চিঠি লেখা দরকার দেখা যে হালার মধ্যে খেলাও এর দিঘা। এই শালা একটা বদমাইশ, এই শালা মাইশা খালি পুনলে আঙুল দেয়, ফাজিল কোথাকার। দ্বিতীয় হালা হইল জাহিদ সাহেব, ওই যে কুষ্ঠ ব্যারাম এরম করে, খালি এরম করে এরম করে এরম করে এরম করে, দিন রাত 24 ঘন্টা ভিডিও বানায়, ওইলি তার ব্যবসা। ঠিক আছে, আমরাও বানাই ভিডিও, আমরাও একটা দুটো ভিডিও বানাই, আর একটা দুটো না 3-4টা ভিডিও বানাই। আর সুযোগ পাইলেই হয়েছে রে ভাই, সেই ইউনুস সরকার যেদিন থেকে আসছে সেদিন থেকে তার পিছনে, এনসিপি যেদিন থেকে আসছে, এনসিপি যেদিন থেকে পয়দা হয়েছে ওদিন থেকে তার পিছনে। এবং এই হালার পো আরো বড় ডাকাই, এই হালার পো দেশে থেকেই কয় আপনারা কেউ কোনো অবস্থাতে কেন কি ভোট দেবেন আপনারা জামাতকে ভোট দেওয়া উচিত নয়, জামাত এই জামাত ওই। কত বড় সাহস দেখছেন ওর, কত বড় কলজাটা ওখানে বাইচা গেছে গা। এটা যদি জামাত না হইয়া ছাত্রদল হইতো, ছাত্রদল সম্পর্কে যদি সে এই ইলেকশনের আগে এই ধরনের মন্তব্য করতো, তাহলে ওরে ঢাকা শহরের যেই গেল এই পাইতো পোলাপান ভাই, ওরে হুয়াইয়া হুটকিত, এবার আঙুলের মধ্যে ধরে আছাড় দিত, একটার পর একটা আছাড় দিত, আর শালা খালি তিরিক বেরিক করতো। বাচ্চা গেছে গা খালি শিবির রে বলছে দিয়া, কারণ শিবির কোনো হিংসার রাজনীতি করে না, শিবির তোকে কোনো রেস দিবে না, হালার পর তোরে শিবির কিছু বলবে না। তুই বলে গেছস, পরপর 2টা ভিডিও বানাইছস, খালি বলছস আমাকে ভোট বাহিনীর অনেক কথা লিখছে, আমি এগুলো কেয়ার করি না। কেয়ার করবা যখন সময় মতো ধরবো না, কেয়ার করবো, অনেকেই কেয়ার করে নাই। আর এখন 14 শিখের ভিতরে যায় পয়লা দিন কয় আমি অমুক, আমাকে কেন শিকল দিয়ে বেঁধেছে, এখন দেখি পুতায় গেছে, এখন এমনি এমনি হাঁটে। যত দিন যাইব তত এমনি এমনি হাঁটবো। শিবির দেখা তোরে এখন পর্যন্ত কিছু কয় নাই, বুঝছস হালার পর তোরে এখন পর্যন্ত কিছু কয় নাই। এটা ছাত্রলীগের কাউরে কইতে, যদি ছাত্রলীগের সময় বা এই সময় যদি ছাত্র দলের কইতে, তোরে যে কি করতো জাহিদ রে, তোর হুগলার শরীরটা মানে কি ঘুমু, কত বড় কলজা দেন। ইলেকশনের আগে কয় আপনারা শিবিরকে কেন ভোট দেবেন, শিবিরকে এই কারণে ভোট দেবেন না। অবশ্য পরে আরেকটা ভিডিও বানাইয়া নির্লজ্জের মতো বেহায়ার মতো হাসতাছে। আমি হেরে গেলাম, আমি বুঝিনি, আমি হেরে গেলাম, আমি বলেছিলাম আমি এইটা। আচ্ছা এইসব নাটকের দরকারটা কিরে ভাই? তুমি ইন্টেলেকচুয়াল, তোমাকে সবাই পছন্দ করে, তুমি বিভিন্ন রকম টক শো করে বেড়াও, নিজে ভিডিও বানাও, প্রচুর দর্শক আছে, তুমি এইসব স্ত্রিং বিরিং করো গিল্লিগা, তুমি মানুষের বদনাম করো গিল্লিগা, তুমি নিজের কথা বলো না। এই যে ইলেকশনের আগে তুমি যে বললা শিবিরকে ভোট দেবেন না, এটা কত বড় কাজটা তুমি করছো তুমি জানো মিস্টার জাহিদ ঠিক ডাক্তার না তুমি একজন, তুমি মানুষের মন বুঝো না, তুমি না ডাক্তারই পড়ছো। যে একটা মানুষকে ইলেকশনের আগে এভাবে বলা উচিত কিনা, এটা কোনো এথিক্সে বলে কিনা, এটা কোনো রাজনীতিবিদ বলে কিনা, এটা কোনো অ্যানালিস্ট বলে কিনা, এটা কোনো সমালোচক বলে কিনা, ছি 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 ছি, তোমাদেরকে কি বলবো আসলে। এইটা বেচাই তো খাও। আবার যদি এখন শিবিরের পোলাপান রাস্তায় ধরে থাপড়ায়, তখন আমাকে মেরেছে, ওরা আমাকে লাঞ্ছিত করেছে, আমি এই সমস্ত লাঞ্ছিত হতে চাইনি। এটা কোন দেশে বাস করি, এগুলো বলে লাভ আছে? তুমি গোয়ায় আঙ্গুল দিতে পারবো, মানুষের তোমার কিছু কইতে পারবো না। না, এগুলো ছাড়ো, একদম বললাম এগুলো ছাড়ো, দিনকাল ভালো না। কারণ এই যে মব যেটা হইতেছে না, এই মব কিন্তু শেষ হয় নাই, এই মবের বেলায় বলে যে বাগা। আমি কারো উস্কানি দিতেছি না, তোমার গায়ে কোনো শিবিরের পোলাপান হাত তুলবে না, কারণ শিবিরের পোলাপান এগুলো শিক্ষাই পায় নাই, দেওয়াস নাই বেটা। এই যে এত বড় স্বাধীনতার পর বিপ্লবের পর শিবিরের কোথাও দেখছস মব করতে করে নাই? শিবিরের জায়গায় অন্য কেউ হইলে তুই মবের পাল্লায় পড়তি, তুই এখনো মবের পাল্লায় পড়িস নাই।
শিবিরে বইলা বাইচা গেছিস, অন্যগুলো দল সম্পর্কে বলিস না, বুঝছস? অ্যানালাইসিস কর না ভাই, অ্যানালাইসিস কর, যত খুশি তত বল। শিবিরের যদি কোনো ভুল থাকে সেইগুলো বল, ডাইরেক্ট তুই বলস বেটা শিবিরকে ভোট কেন দিবেন, কেন দিবেন, কেন দিবেন, কোত্থেকে আসে এই সমস্ত সাহস? এই ঢাকা শহরে বৈশা শিবিরের পোলাপান, আবারও বলতেছি, ভদ্র বইয়া ছাইরা দিছে। এবার আসি 3 নম্বর হালার পোহালা, কথা কামাল, সাদা কামাল, বুঝা হয়ে গেছে, চুলগুলো সাদা, রঙও করে না, এটা তার একটা ভাব। ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নাই, তার প্রচুর দর্শক আছে, অনেক সময় ভালো ভালো কথা বলে। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি এদের হুগার পিছনে যে লেগে রয়েছে রে ভাই, সেই 1টা বছর হয়ে গেল, থামান না বেলাই। ইদানিং একটু থামছে, মার্ক করে দেখেন। ইদানিং এই যে কলিমুল্লাহ সাহেব অ্যারেস্ট হওয়ার পর আর পান্না অ্যারেস্ট হওয়ার পর একটু ঠান্ডা হয়েছে, কিন্তু কথাবার্তার ধরন কিন্তু বদলায় নেই, একটুও বদলায় নেই। এত বড় একজন সাংবাদিক এখন 3টা চ্যানেল খুলে বসছে, একটা হলো কথা, একটা হলো অন্য মঞ্চ, আর একটা দর্শকের কথা হলো চিঠিপত্র পড়ে। 3টা চ্যানেল থেকে আয় করে, মনে করেন 3 থেকে 9 লাখ টাকা মাসে, অ্যাডমিনটা দিয়ে 5-6 লাখ টাকা থাকে, টকশো করে বেড়ায়। সাংবাদিকের নাম তো চলে গেছে, তো ভালো ইউটিউবার। আমি যেরকম ইউটিউবার, আমি ছোট্ট ইউটিউবার, ভালো আর বড় ইউটিউবার, ইউটিউবিং করে খাস। বাচ্চা পুন্দে আঙুল দেশকে লিগা, পুন্দে আঙুল দেওয়ার দরকার আছে? এনসিপি ইলেকশন করলে 1টা ভোটও পাবে না, জামানতি বাজেয়াপ্ত হবে। হ্যাঁ, জামানতি বাজেয়াপ্ত হবে। তোরেরা আসলে ওদের সাথে নেওয়া দরকার ছিল। তুই এত ভাড়া বাড়ছস, এত ভাড়া বাড়ছস, তোর কোনো ব্যালেন্স নাই। এখন আজকে কি করতেছে জানেন না বন্ধুরা? আজকে নতুন এক তত্ত্ব বাই করছে। বাকসাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা আছে, যেটা একসময় বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেখান থেকে ওরা ইলেকশন করছিল, ডাকসুতে ফেল করছে, 3 নম্বর 4 নম্বর হয়েছে। এখন তার কথা হইলো, তাহলে এনসিপি তো একদম হাইন্দে গেল, এনসিপির তো কোনো পপুলারিটি। আরে বোধাই ওনাকে এনসিপি কেউ গেছিল বাকশাসের জন্য ভোট চাইতে, নাইট গিয়া বলছে কাউরে ভোট দেন, হাসনাত আবদুল্লাহ সার্জিসরা যে বলছে এরা আমাদের লোক, বাকশাসে তো ব্যান্ডি করে দিছে বেটা, ওরা তো জোর করে এসে দাঁড়াইছে। এবং এই যে দাঁড়াইছে, এই যে পলিটিক্স, এটা বুঝবার মতো ক্ষমতা আপনার হয়নি মিস্টার কামাল। এদের ইনার পলিটিক্স বোঝেন আপনি? আরে ভাই, এই এনসিপি অলওয়েজ চাইছে শিবির পাস করুক। শিবিরের সাথে কম্পিটিটিভ হিসাবে তাদের কোনো দল ছিল না, পাকশাসকে তারা দাঁড়া করায় নাই, ওইখানে তারা আবার 2-3 করে দাঁড়াইছে, কোনো সাপোর্টও করে নাই। এইগুলো হলো ওদের ইনার পলিটিক্স। এইটা বুঝতে টাইম লাগবে। যদি আপনারা অনেকেই বলে আপনি অনেক বিজ্ঞ সাংবাদিক, অনেক কিছু বুঝেন, আপনি আমার ঘন্টা বুঝেন, ওদের ইনার সাইড পলিটিক্স যে কি হয় আপনার বুঝার এখনো বহু দেরি আছে, বহু দেরি আছে। শিবিরের সাথে যে এনসিপি ওতপ্রোতভাবে জড়িত এবং যে জামায়াতের সাথে যে এনসিপি ওতপ্রোতভাবে জড়িত, এটা তো বাংলাদেশে যে বাচ্চা দুধ খাইলে 2 খাইও জানে। আপনি আলাই বুঝেন না নাকি? বুঝেন, বুঝেও খুঁজে নেন। আপনি তো বহুত বড় অ্যানালিস্ট, মানে রাজনীতি নিয়ে একদম খাইয়া মাইয়া পিএইচডি করে একদম ভিতরে হাল্লা হয়ে দিচ্ছেন। এইটা বুঝেন নাই? এনসিপির পলিটিক্সটা বুঝেন না, জামাতের পলিটিক্সটা বুঝেন না, শিবিরের পলিটিক্সটা বুঝেন না। শিবিরের সাথে কি এনসিপি নাই? শিবিরের সাথে কি নাহিদরা নাই? হ্যাঁ, বুঝেন, হয় বুঝেন নয় ভালো বুঝেন না। আপনি না বুঝছে কাউ 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 করেন, কন্টেন্ট বানায় কথা বলেন। এগুলো বুঝেন, এগুলো বুঝার চেষ্টা করেন। রাজনীতি কোন দিকে যাচ্ছে? আমরা তো হলো ছোটোখাটো রাজনীতি করি, আপনি তো মানে রাজনীতি করতে করতে চুল বল সব পাকায় ফেলাইছেন। আপনি বুঝেন না? ইয়া এগুলো কাম নাই। আজকে আয়া বসে রে বাকশাসের থেকে কয়েকজন ফেল করছে। আর বাকশাস কি দিয়া? এখানে তো ইসেরই কোনো আলোচনা নাই, ছাত্র দলেরই কোনো আলোচনা নাই। আপনি আইসেন বাকশাস দিয়া, বাকশাসের মানে ভুলগুলা ধরছেন, ছাত্র দলের ভুল তো একবার দলের না, পারলে ছাত্র দলের কয়ে দেখেন তো গায়ের চামড়া একটাও থাকবো না। শিবিরে কয়ে পার পাইবেন, এনসিপিরে কয়ে পার পাইবেন, ছাত্র দলের কইয়েন একবারে কাইটটা সিলে লবণ লাগাই দিব। এইসব ছাড়েন। এই 3 হালার পরে আজকে একটু বাস দিলাম। এরপর যদি কেউ ডাইরেক্টলি কোনো দলকে আঘাত করে, সেটা এনসিপি হোক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, শিবির হোক, জামাত হোক,
কোনো দলকে যদি আঘাত করে এই হালার পরে আলাদা আলাদা করে রোস্ট করুম, দল এমন রোস্ট করুম ও দেখার পর ও আত্মহত্যা করব, একদম কনফার্ম থাকেন। ও বাঁচবো না বেশি দিন, আমার কথা শোনার পরে দুঃখেই মরে যাবো গা। এইবার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, আপনারা আপনাদের দলকে উপরে উঠাবার জন্য তাদের সুনাম করেন, মানুষকে বোঝান আপনি যে দলটাকে সাপোর্ট করেন তাদের এই ভালো ভালো কর্ম আছে, তাদের সাথে আপনারা এই জন্য থাকবেন। অন্য দলের বদনাম করতে যাইবেন তো হালাল পুহালারা খবর আছে। এবার লাস্ট করে দিলাম, একদম খবর আছে, একদম খবর আছে, শেষ ওয়ার্নিং দিয়ে দিলাম। নেক্সট পর যদি দেখি যে নিজের দলের সুনাম ব্যতীত অন্যের বদনাম করতেছেন, ছাত্র দলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই ধরনের ছেলেরা এখনও ভিসিট টেবিলে মানে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়নি। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। সারা বাংলাদেশে ডাকসু নির্বাচন এখন টক অফ দ্য টাউন অ্যান্ড টক অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। প্রথম কথা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসলে এত উচ্ছ্বাসের কি কারণ, এইটা আমি নিজেও বোঝার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভিতরে 24-এর যে গণ অভ্যুত্থানের যে এক্সাইটমেন্ট, সে এক্সাইটমেন্টটা এখনও রয়ে গেছে। এখন সেই 24-এর এক্সাইটমেন্টের সাথে অনেকগুলো কারণ যোগ হয়েছে। বাংলাদেশে কোনো নির্বাচন নাই, দেশের ভিতরে কোনো নির্বাচন নাই, কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা স্থানীয় প্রশাসনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, জাতীয় সংসদ, আওয়ামী লীগ সরকার নির্বাচন কাঠামোটাকে, নির্বাচন নামক যে একটা উপকরণ আছে যে কোনো ব্যাপারে, যে কোনো প্রতিষ্ঠানে, সেটা ট্রেড ইউনিয়ন হোক, কর্মচারী সংসদ হোক, অফিসারদের অ্যাসোসিয়েশন হোক, সব জায়গা থেকে নির্বাচন জিনিসটাকে উধাও করে দিয়েছে আওয়ামী লীগ গত 16 বছরে। অতএব সেই জায়গাতে বুঝতে হবে যে এই ন্যাশনাল যে ইউফোরিয়াটা আমরা দেখলাম যে ডাকসুতে কি হচ্ছে, তো তরুণদের নেতৃত্বে যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে গত বছর, আর তরুণদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলন দানা বেঁধেছে, এর প্রত্যেকটা জিনিসের সাথে এটা কানেক্টেড ছিল। এই ইউফোরিয়াটার একটা বড় জায়গা হচ্ছে 24 তরুণ, তারুণ্য এবং আওয়ামী লীগের নির্বাচনী কাঠামো ধ্বংস করে দেওয়ার যে রাজনীতি, এটার ব্যাপারে একটা প্রতিবাদ। দ্বিতীয়ত হচ্ছে ইউফোরিয়ার একটা ব্যাপার হচ্ছে আমরা 2001 সালের পরে আসলে কোনো নির্বাচন পাই নাই। অতএব আমরা সিম্পলি জানি না যে একটা ভালো নির্বাচনের পক্ষে কারা, বিপক্ষে কারা, কোন প্রার্থীকে কে কত ভোট দেবে না দেবে, এইটার যে ডেমোগ্রাফি, এই যে ইলেকশন ডেমোগ্রাফি সম্পর্কে আমাদের সিম্পলি কোনো আইডিয়া নাই। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাকসু, চাকসু সব জায়গায় যে নির্বাচনগুলো হচ্ছে, এটা একটা বিশাল ফেনোমেনা আকারে আমাদের পড়বার সুযোগ আছে। বিশেষ করে 5 থেকে 6 কোটি তরুণ তরুণী যারা কখনো কোনোদিন ভোট দেয় নাই জাতীয় নির্বাচনে, তারা একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর আকারে আসবে। এবং এই প্রত্যেকটা ফ্যামিলি, এটা কিন্তু শুধু হাজার হাজার তরুণ তরুণীর বিষয় না, তার প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু তারা ড্রাইভ করবে, তারা ইনফ্লুয়েন্স করবে যে আসলে কাকে ভোট দেওয়া উচিত বা উচিত না। তো সেই জায়গাতে জাতীয় নির্বাচনে একটা প্রভাবক হিসাবে এই ইলেকশন ডেমোগ্রাফির যে রাজনীতি, এইটা বোঝার জন্য ডাকসু একটা বড় নিয়ামক আকারে কাজ করবে। থার্ড হচ্ছে ডাকসু নিয়ে ইউফোরিয়ার একটা বড় কারণ হচ্ছে আগামী দিনে জোটের রাজনীতি, যে বড় দল আকারে বিএনপির রাজনীতিটা কোথায়। বিএনপি যেভাবে সারা বাংলাদেশে ধারণা করছে যে তারা আওয়ামী লীগের অবর্তমানে 250+ সিট পাবে, আসল রিয়েলিটি কি তাই? যদি ভালো শক্ত ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী থাকে বিএনপির বিরুদ্ধে, তাহলে সেই বাস্তবতাটা কিভাবে ইলেকশনের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে, ডাকসু কিন্তু সেরকম একটা ফেনোমেনা। এত বড় শক্তিশালী প্রতিষ্ঠানের যেখানে ছাত্রদল সবচেয়ে পাওয়ারফুল সংগঠন, তাদেরকে এই ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার যে রাজনীতিটা, এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে নতুন করে স্টাডি করবার একটা বিষয় আসছে, যেখানে অনেকগুলো ফেনোমেনা একসাথে জড়িত। ফোর্থ হচ্ছে যে এই ডাকসুকে ঘিরে ইউফোরিয়ার একটা বড় কারণ হচ্ছে জোটে বিপক্ষ বিএনপির বাইরের শক্তিগুলো যে ডিসাইডিং ফ্যাক্টর হইতে পারে, সেটা আমাদেরকে জানান দিয়েছে। অতএব জাতীয় নির্বাচনে ক্ষমতার যে লড়াই, দ্বন্দ্ব এবং আওয়ামী লীগের পতন এবং পতন পরবর্তী যে আরও গত 1 বছর ধরে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে খুব কাছ থেকে দেখবার
ব্যাপারে কিন্তু মানুষ অনেক হতাশ হয়েছে। সাধারণ জনগণ, শিক্ষিত তরুণ সমাজ, শিক্ষার্থী এবং পেশাজীবীদের মধ্যে এই ধারণাটা ছিল যে গণ অভ্যুত্থান পরবর্তী পতিত আওয়ামী সরকারের ব্যাপারের যে রাজনৈতিক খাইসলত, সেটা হয়তো নতুন রাজনৈতিক দলগুলোর ভিতরে কিছু পরিবর্তন এনে, তো সেই জায়গায় জোটের রাজনীতি এবং জোটের রাজনৈতিক দলগুলোর চরিত্র এর প্রত্যেকটা কিন্তু ফেনোমেনা আকারে, ক্যারেক্টার আকারে ডাকসুর নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এখন আসি, শিবির কি আসলে এতগুলো আসনে সম্পাদকীয় পদে জেতার মতো সাংগঠনিক ক্যাপাসিটি আছে? শিবিরের নেতৃবৃন্দ সে তেমনটা কিন্তু কখনো মনে করেন নাই, অথবা শিবিরের 1-2 ক্যান্ডিডেট যত ভালো করবার কথা, পুরো প্যানেল কি এত ভালো করার কথা? অথবা 3টা সম্পাদকীয় পদে আপনার শিবির প্যানেল নির্বাচিত হয় নাই, কিন্তু এটার বদলে কি অন্যান্য প্যানেলের কেউ নির্বাচিত হয়েছে? তাও কিন্তু হয় নাই, স্বতন্ত্র হয়েছে। অর্থাৎ ফেনোমেনাগুলো দেখেন, ইলেকশনে হলগুলোতে কি হয়েছে। সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে ছাত্রদল কিন্তু শুধু ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে অথবা ডাকসুতে খারাপ করে নাই, তারা প্রত্যেকটা হলের সংসদেও কিন্তু ব্যাপকভাবে খারাপ রেজাল্ট করেছে। গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু তারা জেতেন নাই। আবার জগন্নাথ হলের যে ফেনোমেনা, যে এর ভিতরে একটা ভেরি রেসিস্ট এবং একটা ধর্মবিদ্বেষী একটা ফোবিয়া টাইপের ভোটিং প্যাটার্ন আমরা দেখলাম, যেখানে বাম প্রার্থীরা ভালো করেছেন, যারা মানে কন্টিনিউয়াসলি শিবিরকে অথবা টু সাম এক্সটেন্ট যারা মাদ্রাসায় পড়েছে, যারা এনসিপির বাক্সাসের সমর্থিত প্যানেল, তাদেরকে যে ট্যাগিং করেছেন, পাকিস্তানি বানানো, রাজাকার, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের সেই বয়ানকে ফিরিয়ে নিয়ে আসছেন, তারা আবার ওখানে ভালো করেছেন। তো সব মিলিয়ে শিবির জেতার অনেকগুলো কারণ এখানে ফ্যাক্টর, এবং আমি মনে করছি যে অনেকগুলো প্রোটেস্টের যোগফল হয়েছে এখানে। একটা প্রোটেস্টের জায়গা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরে ট্রলিং এবং ট্যাগিং করা যে একটা বাজে কালচার আগে ছিল, ছাত্র সমাজ কিন্তু নতুন করে কোনো প্যানেলকে অথবা কোনো প্যানেলের প্রার্থীকে 71, পাকিস্তানি, মুক্তিযুদ্ধের বয়ানের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই যে আওয়ামী চেতনা ব্যবসা, এই ব্যবসাটাকে এনে এই প্যানেলকে ইম্পোজ করার যে চেষ্টাটা করেছে, এটা হিতে বিপরীত হয়েছে। ছাত্র সমাজ এটা ভালোভাবে নেয় নেই, এবং তরুণ তরুণীরা সবাই বলেছে, তাদের বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম যে 24-এর গণ অভ্যুত্থানের অবদানের পাশাপাশি তারা দেখবার চেষ্টা করেছে কারা আসলে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে চায়, কাদের ভিতরে অহংকার কম, কারা বেশি বিনয়ী, যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, একাডেমিক রেকর্ড ভালো, যারা এই গণেশের মতো একটা অভদ্র বেয়াদব না, এই বেয়াদবির বাইরে উঠে কারা আসলে একটা পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে পারবে অথবা পেরেছে, এটাকে কিন্তু ছাত্র সমাজ মূল্যায়ন করেছে। এবং ট্র্যাডিশনালি কিন্তু শিবির অথবা এই ধরনের ডান ঘরানার প্যানেলগুলো মেয়েদের হলের ভালো ভোট পায় না। ধারণা করা হচ্ছিল উমামা থেকে শুরু করে যারা মেয়েরা আছে তারা অনেক বেশি ভালো করবে, অনেক বেশি মেয়েদের ভোট পাবে, কিন্তু মেয়েদের হলগুলোতেও দেখলাম যে শিবিরের ভোটের সংখ্যা অনেক বেশি। যেটা মনে করা হয়েছিল যে আসলে শিবিরের কি এই পরিমাণ ভোট আছে, তার কি এত নেতাকর্মী আছে, এটা আসলে ব্যাপারটা তা না। ইভেন আমার বিশ্বাস শিবিরের অনেক নেতাকর্মী আশ্চর্য হয়েছে যে এই পরিমাণ ভোট তারা পেয়েছে। সাদেক কায়েমের যে পরিচিতিটা হয়েছে গত 1 বছরে অথবা প্রকাশিত হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে, ফরহাদ কিন্তু এই লেভেলে পরিচিত ছিল না, কিন্তু একটা রিট করে তাকে যেভাবে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করেছে এই সকল মানে দিল্লির আধিপত্যবাদী রাজনীতি যারা করে ক্যাম্পাসে এবং বাংলাদেশে, এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যারা করে, এই পতিত সিপিবির রাজনীতি, কলকাতার রাজনীতি করে বাংলাদেশে বসে, তাদের এই বয়ানটা কিন্তু পরাজিত হয়েছে। অতএব বিভিন্ন কারণে ডাকসুর নির্বাচনটা আমাদের সবার জন্য আগামী জাতীয় নির্বাচনকে রিড করবার একটা গ্রামার তৈরি করেছে, এবং আগের আমাদের যে নির্বাচনের গ্রামার ছিল এর কোনো গ্রামার এই গ্রামারের সাথে মিলবে না। এবং এই ডাকসু, রাকসু, চাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে যেখানে আগামী দিনগুলোতে নির্বাচন হবে, এর প্রত্যেকটা নির্বাচন বাংলাদেশের আগামী রাজনীতির মনস্তত্ত্বকে বিন্যাস করবে। অতএব আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এই রাজনীতিটাকে আমাদের বোঝা আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এখন কনসিকুয়েন্স দেখেন, বাংলাদেশের ডিপ স্টেট কিন্তু বহুভাবে চেষ্টা করছে এই নির্বাচনটাকে ইনফ্লুয়েন্স করবার জন্য। একটা আসন ভাগাভাগির চেষ্টাও তারা করেছে, যে এই প্যানেল থেকে ভিপি দেন, ওই প্যানেল থেকে জিএস, ওই প্যানেল থেকে এজিএস, সকল দক্ষিণপন্থীদের উত্থান ঠেকানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল যে 111-এর কুশীলব, এই বাম, কলকাতা দিল্লির বুদ্ধিজীবী, গণমাধ্যম, পত্রিকা এবং এই বাম ঘরানার যে
সুশীল সমাজ আছে, তারা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে। তারা বোধ করছে তাদের যে মুক্তিযুদ্ধ ব্যবসা, তাদের যে দিল্লির আধিপত্যবাদ কায়েমের যে ব্যবসা, এই ব্যবসাটার পতন হয়েছে, এই ব্যবসাটার বয়ানটা পরাজিত হয়েছে। এর মানে কি এই তরুণ সমাজ বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৭১কে ছোট করে দেখছে? মোটেই না। তারা কি ২৪কে ছোট করে দেখছে? তাও না। কিন্তু এটাই হচ্ছে একটা গ্রামার, এবং এই গ্রামারটাকে আমরা বলছি বাংলাদেশপন্থী রাজনীতি। এবং এই বাংলাদেশপন্থী রাজনীতিটাই হচ্ছে আগামী দিনের বক্তব্যের বড় জায়গা। শিবিরের কি আসলে খুব উল্লসিত হওয়ার ব্যাপার আছে, অথবা ইসলামপন্থীদের? আমি মনে করি না যে এইখানে আসলে জামাত শিবির তার ডক্ট্রিনের রাজনীতির কোনো সফলতা দেখাতে পেরেছে, ব্যাপারটা এরকম না। এখানে অনেকগুলো না, আমি তাকে চাই না এই কারণে, আমি তাকে চাই না এই কারণে, আমি তাকে অপছন্দ করি এই কারণে, আমি তাকে ঘৃণা করি এই কারণে, আমি তার দ্বারা নিরাপত্তাহীন হতে পারি, আমি এই সন্ত্রাস পছন্দ করি না। এই যে অনেকগুলো নেগেট করা, এই নেগেট করবার পরে এর থেকে ভালো অপশন শিক্ষার্থীদের কাছে আসলে ছিল না। তো এই অপশনটা জাতীয় নির্বাচনেও আসবে। যারা বড় দলের বিপক্ষে ভালো, সৎ, সজ্জন, দায়িত্ব অনুভূতি আছে এমন মানুষদেরকে আপনার কন্টেস্টে দিতে পারবেন, তাদের জিতে আসার একটা সম্ভাবনা আছে। অতএব এই রাজনীতিটা কোনো মতাদর্শিক বিজয়ের রাজনীতি না। এই জন্য শিবির থেকে শুরু করে টোটাল প্যানেলকে অত্যন্ত সতর্ক হতে হবে যে এখানে ইসলামের বিজয় হইছে, অথবা কোনো মতাদর্শের বিজয় হইছে, অথবা এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই ধরনের রাজনীতির ফাঁদে পা দিলে আমরা কিন্তু আবার ওই জঙ্গি মৌলবাদী রাষ্ট্র, ওয়ার অন টেররের যে বয়ান পশ্চিমা এবং ভারতের আছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা বিপদে পড়ব। এবং ১ থেকে ৬কে মনে করিয়ে দিচ্ছি, বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে, জামাতের ২ জন মন্ত্রী হওয়ার পরে, এই যে ওয়ার অন টেররের ডিসকোর্স, বাংলাদেশের জঙ্গি নাটক, মৌলবাদের নাটক যেটা দিল্লি অর্কেস্ট্রেট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের এই বিজয়, যেটা আসলে ইসলামের বিজয় আকারে ব্যাপার দেখার সুযোগ নাই, যেটা ইসলামপন্থীদের বিজয় আকারে দেখার সুযোগ নাই, কিন্তু যদি সেটাকে সেভাবে দেখবার চেষ্টা করে জামাত শিবিরের এই বৃহৎ বলয়, তাহলে বাংলাদেশ এবং এই দলগুলোর কিন্তু বিপদ আছে। ২০০১ থেকে ৬-এর পরের যে বিপজ্জনক রাজনীতি তাদেরকে লগি বৈঠা থেকে শুরু করে গত ১৬ বছরে ফেস করতে হয়েছে, তাদের উপরে এরকম খড়গ নেমে আসবে। তাই বিজয়ী প্রার্থীদেরকে বলছি, কাউকে এক্সক্লুড করা, কোনো মতাদর্শিক রাজনীতি, সুশীল, বাম যাদেরকে পছন্দ করা হয় না, তাদের জায়গা থেকে তাদের স্পেসকে যেন সংকীর্ণ করা না হয়, তাদের স্পেসকে যেন ছোট না করা হয়। ক্যাম্পাসের সবাই যার যার জায়গা থেকে, সেটা ইসলাম বিদ্বেষী হোক, সেকুলার হোক, যে রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করার অধিকার দিতে হবে। তাকে বয়ান দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে পরাজিত করতে হবে, তাকে শক্তি দিয়ে না। অতএব সেটা করলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে, তাদের রাজনীতিও বিপদে পড়বে। তাই মোটা দাগে ডাকসুর নির্বাচনটা আসলে আমাদেরকে অনেকভাবে মানে দেখবার সুযোগ করে দিয়েছে, এবং এটা নিয়ে আরও অনেক পর্যালোচনা করবার সুযোগ আমাদের সামনে আসবে, আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আপাতত মনে করতেছি যে সব পক্ষ নির্বাচনের ফলাফল মেনে নেওয়া দরকার, কারণ নির্বাচন যথেষ্ট পরিমাণ সুষ্ঠু হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, ৭৮% উপরে বেশি ভোট পড়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা বিরল ঘটনা। যারা প্রায় আমাদেরকে প্রশ্ন করে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে, জাতীয় পার্টি ছাড়া কি নির্বাচন হবে, ডাকসু তার প্রমাণ। ছাত্রলীগ ছাড়া, জাতীয় পার্টির প্যানেল ছাড়া একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে ৭৮% ছাত্রছাত্রী ভোট দিয়েছে, এবং যেই নির্বাচনে দেশের সবচেয়ে শিক্ষিত, সচেতন তরুণ গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, এবং সেই নির্বাচনে জগন্নাথ হল, যেটা ধরে নেওয়া হয় ছাত্রলীগের একেবারে মানে ট্রেনিং গ্রাউন্ড অথবা ক্যাম্প, সেখানেও তারা ভোট দিয়েছে। তারা তাদের প্রার্থীকে ভোট দিয়েছে। তারা উমামা ফাতেমা অথবা মেঘমোল্লার বসুর মতো চরম ইসলাম বিদ্বেষী, মুক্তিযুদ্ধের ব্যবসা বাণিজ্য যারা করে, সেই রকম চক্রগুলোকে তারা ভোট দিয়েছে। এবং এই ভোটের প্যাটার্নটাও কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতার জন্য দুঃখজনক হবে ভবিষ্যতে, যদি তাদেরকে সবাইকে আমরা বাংলাদেশ ফোল্ডের পলিটিক্সে আনতে না পারি। যারা পরাজিত হয়েছে দেখলাম যে অনেকগুলো প্যানেল এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রত্যাখ্যান করবার মতো কোনো ভ্যালিড এভিডেন্স, ক্রেডিবল এভিডেন্স আমরা এখন পর্যন্ত দেখি নাই। ১, ২টা, ৪টা যে অভিযোগ আসছে, আমরা চাই প্রশাসন এগুলো সিরিয়াসলি তদন্ত করুক, তদন্ত করে এটার একটা ন্যায্য ফয়সালা করা হোক। ছাত্রদলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে, প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই ধরনের ছেলেরা এখনও ভিসির টেবিলে
চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় নাই। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। অতএব এই ধরনের অভদ্র বেয়াদবদেরকে অবিলম্বে আপনারা দল থেকে বহিষ্কার করেন। আপনারা তাদের ব্যবহারকে ওন করবেন না, কারণ এগুলো গণ অভ্যুত্থানের পরের যে জেনারেশন, তারা এগুলো মেনে নেবে না। মনে রাখবেন, শ্রীলঙ্কাতে কি হয়েছে, বাংলাদেশে গত বছর কি হয়েছে, জর্জিয়াতে কি হচ্ছে, ইন্দোনেশিয়াতে কি হচ্ছে, নেপালে কি হচ্ছে। এই তরুণরা কিন্তু এখনো জেগে আছে। যারা সুশাসন দেবেন না, তাদের বিরুদ্ধে এই জেনজি আবার বাংলাদেশে মাঠে নামবে। অতএব সেই তাদেরকে বোঝা, তাদের ভাষাটা বোঝাটা হচ্ছে ডাকসুর সবচেয়ে বড় লেসন। এটাই আগামী দিনের রাজনীতি, এটাই নাম হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, এবং আমরা সবাই মিলে যেন এটা করতে পারি। ধন্যবাদ।